নমস্কার। আমরা গণিত জ্যোতিষ পড়ছি এবং গণিত জ্যোতিষের পঞ্চাঙ্গের যে শেষ অঙ্গ করণ সেটা সম্পর্কে আজকে আমরা জানব। এই গণিত জ্যোতিষ যদি আপনি ক্রম অনুসারে পড়েন তাহলে আপনি গণিত জ্যোতিষে পাকাপোক্ত হয়ে যাবেন। সুতরাং যদি গণিত জ্যোতিষ আপনি পড়েন তাহলে বলবো একদম ক্রম সংখ্যা অনুসারে পড়ুন, একটাও ক্রম বাদ দেবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। করণ সম্পর্কে আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছেন আমি 11টা করণ আমি লিখে রেখেছি। 11টা করণ আমি এখানে লিখে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রথম করণ হলো বব, দ্বিতীয় করণ বালব, তৃতীয় করণ কৌলব, চতুর্থ করণ তৈতিল, পঞ্চম করণ গড়, 6 নম্বর করণ বণিজ, 7 নম্বর করণ হলো বৃষ্টি। 7 নম্বর করণের নাম বৃষ্টি। 8 নম্বর করণের নাম শকুনি, 9 নম্বর করণের নাম চতুষ্পদ, 10 নম্বর করণের নাম নাগ এবং 11 নম্বর করণের নাম কিন্তুঘ্ন। এই 4টে করণ আমি আলাদা করে এই সাইডে কেন লিখেছি এটা আপনারা বুঝতে পারবেন একটু বাদেই। আমরা জানি টোটাল 30টা তিথি। কটা তিথি হয়? 30টা তিথি, 15টা শুক্লপক্ষ এবং 15টা কৃষ্ণপক্ষে। এবং প্রত্যেকটা তিথিতে দুটো করে করণ গত হয়, মানে দুটো করে করণ পাস করে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিথি আমি শুক্ল প্রতিপদ লিখে রেখেছি, মানে শুক্লপক্ষের প্রথম তিথি এটা আমি লিখে রেখেছি। তারপরে দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, তারপরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, মানে 15 নম্বর তিথি। তারপরে প্রতিপদ থেকে আবার অমাবস্যা পর্যন্ত আরও 15টা তিথি, মানে টোটাল 30টা তিথি। প্রত্যেকটা তিথিতে দুটো করে করণ গত হচ্ছে, মানে পাস করছে। এক একটা তিথির মান কত? এক একটা তিথির মান 12 ডিগ্রি। আমরা আগের অধ্যায়গুলোতে জেনেছিলাম। তাহলে এক একটা তিথির মান যদি 12 ডিগ্রি হয়, তাহলে এক একটা তিথিতে যদি দুটো করে করণ থাকে, তাহলে এক একটা করণের মান কত? 12 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 6 ডিগ্রি এক একটা করণের মান। এবং এই যে 11টা করণের মধ্যে এই 30টা যে তিথি রয়েছে, 15টা অমাবস্যা, 15টা পূর্ণিমার, এই 11টা করণের পুনরাবৃত্তি হয়। 11টা করণের মধ্যে 11টা করণই পুনরাবৃত্তি হয় না, এই 7টা করণ পুনরাবৃত্তি হয়। মানে এরা বারবার আসতে থাকে এই 30টা তিথির মধ্যে। আর এই 4টে যে করণ রয়েছে, এই 4টে করণ একবারই আসবে এই 30টা তিথির মধ্যে। তাহলে যদি 30টা তিথি ধরি এবং দুটো করে করণ যদি পাস হয় 30টা তিথিতে, তাহলে 30 × 2 = 60, টোটাল 60টা করণ, তাই তো? তাহলে এই 60টা করণ, এই 11টা করণ যদি 60 বারের মধ্যে কতবার করে আসবে, তাহলে 60কে /11 দিয়ে করব, যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে, যে এই 11টা করণ কতবার আসবে 60 বারের মধ্যে। কিন্তু আমরা 11 দিয়ে ডিভাইড করব না, কারণ এই যে 4টে করণ রয়েছে এটা স্থির করণ। এই 4টে করণ একবারই আসবে। 30টা যে তিথি, 30টা তিথির মধ্যে একবার করেই পাওয়া যাবে। আর এইগুলো বারবার রিপিটেড হতে থাকবে 30টা তিথির মধ্যে। তাহলে 60 থেকে এই 4টে তিথি আমি বাদ দিয়ে দেবো, কারণ এগুলো একবার করেই আসবে। তাহলে 60 - 4 = কত হলো? 56টা করণ হলো। 60টা করণ থেকে 4টে করণ আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 4টে করণ যদি বাদ দিয়ে দিই, 56টা করণ হলো। এই 56টা করণ, মানে 4টে করণ বাদ দিয়ে দিয়েছি, পড়ে রইল এই 7টা করণ। তাহলে এই 56টা করণের মধ্যে 7টা করণ কতবার আসবে? 7 × 8 = 56, 8 বার আসবে টোটাল। আর এই তিথিগুলো এই করণগুলো দেখুন, হয়তো আমি করণ বলতে গিয়ে কোনো সময় তিথি বলে ফেলছি হয়তো ভুল করে, সেটা আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন আশা করছি। কোনো সময় আমি হয়তো বলে ফেলতে পারি বা বলে ফেলছি, কারণ এর আগের অধ্যায়গুলোতে আমি তিথি সম্পর্কে পড়েছি তো, এবং এখানেও তিথির ব্যাপারটা রয়েছে, কোনো সময় হয়তো ভুল করে বলে ফেলতে পারি, তো সেটা আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে? করণ বলতে গিয়ে হয়তো তিথি বলে দিলাম। তো এই যে 7টা করণ, এগুলো রিপিটেড হবে। কবার রিপিট হবে? 8 বার 30টা তিথির মধ্যে। এই শুক্ল প্রতিপদে, মানে শুক্লপক্ষের প্রতিপদ, মানে প্রথম তিথিতে কি আসবে? এখানে যেই তিথিটা আসবে সেটা হলো কিন্তুঘ্ন তিথি। কি তিথি আসবে? কিন্তুঘ্ন। তারপরে কি তিথি আসবে? তারপরে কিন্তুঘ্নর পরে প্রথম তিথি আসবে বব।
আমি বব লিখছি না, এখানে আসবে বব। আমি এখানে ববের বদলে 1 নম্বর লিখে দেবো, ঠিক আছে, কারণ এটা 1 নম্বর তিথি। তাহলে প্রতিপদ, শুক্ল প্রতিপদে কোন কোন তিথি আসবে? প্রথম অর্ধে আসবে কিন্তুঘ্ন, দ্বিতীয় অর্ধে আসবে ববকরণ। শুক্লপক্ষের প্রতিপদ মানে প্রথম তিথিতে প্রথম অর্ধেক থাকবে কিন্তুঘ্নকরণ, দ্বিতীয় অর্ধেক থাকবে ববকরণ। তারপরে আবার দ্বিতীয় তিথিতে দ্বিতীয় করণ চলে আসবে, বালবকরণ। তারপরে দ্বিতীয় তিথির দ্বিতীয় ভাগে 3 নম্বর করণ চলে আসবে, মানে কৌলব। তৃতীয় তিথিতে প্রথম করণে আসবে 4, মানে তৈতিল। দ্বিতীয় ভাগের যে করণটা আসবে তৃতীয় তিথিতে সেটা হবে গড়। তারপরে আসবে 6 নম্বর তিথি বণিজ। তারপরে আসবে 7 নম্বর করণ, সরি তিথি না, করণ 7 নম্বর করণ বৃষ্টি, এই যে 7 নম্বর বৃষ্টি। তারপরে আবার পুনরাবৃত্তি, এই 7টা তিথিরই 7টা করণেরই পুনরাবৃত্তি হতে থাকবে, ঠিক আছে। বব, বালব, কৌলব, তৈতিল, গড়, বণিজ, বৃষ্টি। আবার আসবে অষ্টমীর আবার দ্বিতীয় ভাগে, অষ্টমীর যে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগে যে দ্বিতীয় করণটা আসবে সেটা হলো আবার বব। নবমীর প্রথম অর্ধে আসবে বালব, কৌলব, তৈতিল, গড়, বণিজ, করণ। এগুলো করণের নাম্বার লিখছি। বৃষ্টি, সরি 7 নম্বর হলো বৃষ্টি। আবার বৃষ্টি আসলো, আবার 1 নম্বর এসে গেল বব, 2 নম্বর করণ বালব, 3 নম্বর করণ কৌলব, 4 নম্বর করণ তৈতিল, 5 নম্বর করণ গড়, 6 নম্বর করণ বণিজ, 7 নম্বর করণ বৃষ্টি। আবার এখানে 1 নম্বর করণ বব এখানে চলে আসলো। দেখুন এই যে তিথিগুলো, এই যে করণগুলো আসলো, এই করণগুলোর মধ্যে এই 4টে করণের মধ্যে একটা করণ এসছে প্রতিপদে, প্রতিপদে একটা করণ এসছে, বাকি 3টে করণ এখনো আসেনি, ঠিক আছে। তো এটা কোথায় আসবে একটু দেখে নিই। তাহলে আমরা এটা মনে রাখবেন, পূর্ণিমার প্রথম অর্ধে আসলো বৃষ্টি, মানে 7 নম্বর করণ। দ্বিতীয় অর্ধে আসলো ববকরণ। তাহলে পূর্ণিমার পরের দিন কি আসবে? কৃষ্ণপক্ষের প্রতিপদ আসবে। কৃষ্ণপক্ষের প্রতিপদ আসলে কি করণ আসবে প্রতিপদে? এখানে 1 চলে আসছে, তার মানে বালবকরণ আসবে। এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি, বোর্ড ছোট তো একবারে 30টা তিথি লিখতে পারিনি। যদি বোর্ড বড় থাকতো তাহলে একবারে 30টা তিথি লিখে দিতাম, বুঝতে পারতেন আর একটু ভালোভাবে, ঠিক আছে। তাহলে পূর্ণিমা অবধি চলে গেল কি ববকরণ চলে গেল পূর্ণিমায়। এরপরে শুক্ল প্রতিপদ থেকে শুরু করেছিলাম, এবার কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করব। কৃষ্ণপক্ষ মানে পূর্ণিমা শেষ হয়ে গেল, তাহলে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হবে। এবার কৃষ্ণ প্রতিপদে বব চলে গেছে, এখানে বালব আসবে 2 নম্বর করণ। এরপরে আবার 3 নম্বর করণ কৌলব, 4 নম্বর তৈতিল, 5 নম্বর গড়, 6 নম্বর বণিজ, 7 নম্বর বৃষ্টি। আবার 1 নম্বর বব, বালব, কৌলব, তৈতিল, গড়, বণিজ, বৃষ্টি। এরকমভাবে পরপর লিখে দিন। 4, 5 নম্বর করণ, 6 নম্বর, 7 নম্বর করণের পরে আবার পুনরাবৃত্তি হতে থাকবে। 7 নম্বরের এই 7টা তিথি পুনরাবৃত্তি হতে থাকবে, এইগুলো কিন্তু একবারই হবে, এগুলো স্থির। কোথায় স্থির দেখাচ্ছি, একটা তো শুক্লপক্ষের যে প্রতিপদ তিথির প্রথম রয়েছে সেখানে স্থির আপনারা পেয়ে গেছেন, কিন্তু বাকি 3টে কোথায় আসবে সেটা দেখে নিন। 2 দ্বাদশীর প্রথম অর্ধে কৌলব, দ্বিতীয় অর্ধে তৈতিল,
তারপরে 5 নম্বর করণ, 6 নম্বর করণ, 7 নম্বর করণ। দেখুন 7 নম্বর করণ এখানে হয়ে গেল চতুর্দশী তিথিতে, মানে কৃষ্ণপক্ষের চতুর্দশী, মানে এখানে অমাবস্যার দিকে যাচ্ছে। এটা কিন্তু পূর্ণিমা হবে না, এটা অমাবস্যার দিকে যাচ্ছে, ঠিক আছে। সাত নম্বর তিথি যেই চলে গেল, চতুর্দশী তিথির বৃষ্টিকরণ যখন চলে গেল, 7 নম্বর তিথি না, 7 নম্বর করণ যখন চলে গেল চতুর্দশী তিথিতে, চতুর্দশী তিথিতে 7 নম্বর করণ যখনই পাস করে গেল, তখন চলে আসবে কি শকুনি। এখানে অমাবস্যাতে থাকবে চতুষ্পদ, অমাবস্যার দ্বিতীয় অর্ধে থাকবে নাগ, এবং অমাবস্যা শেষ হওয়ার পরে কি চলে আসবে, শুক্লপক্ষের প্রতিপদ চলে আসবে। ওই যে শুরু করেছিলাম প্রথমে শুক্লপক্ষের প্রতিপদের প্রথমেই একদম কি কিন্তুঘ্ন চলে আসবে। তাহলে এখানে শুক্ল প্রতিপদ লিখে দিচ্ছি আমি, শুক্ল প্রতিপদ, যেটা আমি প্রথমেই লিখেছিলাম মোছার আগে একদম উপরে। শুক্ল প্রতিপদ যখনই শুরু হলো, শুক্ল প্রতিপদের প্রথমেই আসবে কিন্তুঘ্ন, যেটা আমি প্রথমে লিখেছিলাম। কিন্তুঘ্নর পরে আবার প্রতিপদের দ্বিতীয় অর্ধে আবার চলে আসবে বব, মানে প্রথম করণ। তাহলে দেখুন 4টে করণ এখানে আসলো, শকুনি, চতুষ্পদ, নাগ, কিন্তুঘ্ন। এই 4টে করণ এই সময়তেই আসবে, রিপিটেডলি বারবার আসবে না। বাকি করণগুলো এখন যেমন 8 বার করে আসলো, এই পাশে 4 বার, এ পাশে 4 বার, এটা কিন্তু এই একবারই আসবে, শকুনি, চতুষ্পদ, নাগ, কিন্তুঘ্ন। কোন কোন সময় আসবে না, কৃষ্ণপক্ষের চতুর্দশীর দ্বিতীয় অর্ধে আসবে শকুনি, অমাবস্যার দুটোতেই আসবে, দুটো প্রথম করণে আসবে, দ্বিতীয় করণেও আসবে চতুষ্পদ এবং নাগ, এবং শুক্লপক্ষের প্রতিপদের প্রথম করণে কিন্তুঘ্ন। এই 4টে যে করণ আছে, এটা চতুর্দশীর দ্বিতীয় অর্ধ থেকে শুরু করে অমাবস্যার পুরোটা এবং শুক্ল প্রতিপদের প্রথম অংশ পর্যন্ত এই 4টে করণ স্থিরভাবে থাকে, এরা রিপিটেডলি আর বারবার আসে না। বোঝা গেল? তাহলে এটা যদি আমি এখন আবার উপরে লিখে দিই মুছে, তাহলে ওরকমভাবেই চলে আসবে সেম। এই যে করণ রয়েছে শকুনি, চতুষ্পদ, নাগ, কিন্তুঘ্ন এবং বৃষ্টি, এই যে বৃষ্টিকরণ, 7 নম্বর করণ বৃষ্টিকরণ, তার মানে 7, 8, 9, 10 এবং 11 নম্বর। এই যে 5টা করণ রয়েছে 11টা করণের মধ্যে 7, 8, 9, 10, 11, এই 5টা করণ অশুভ করণ মানা হয়। এই 5টা যে করণ রয়েছে, মানে চতুর্দশী থেকে শুরু করে অমাবস্যা, চতুর্দশী পুরোটা, অমাবস্যার পুরোটা এবং শুক্লপক্ষের প্রতিপদের প্রথম করণ অবধি অশুভ সময় মানা হয়। এই সময় কোনো শুভ কার্য বর্জিত করা হয়, এই সময় কোনো শুভ কার্য না করার জন্যই বলা হয়। কিন্তু এক্ষেত্রে কোনো যে উগ্র কার্য যেগুলো বলা হয়, মারণ, উচ্চাটন, বিষ প্রয়োগ, কোনো উগ্র কার্য, দমন কার্য, এই সব কার্যের জন্য কিন্তু এইগুলো করা যেতে পারে, তখন এগুলো শুভ। বাকি সব শুভ কাজে কিন্তু এই করণগুলো বর্জিত। বৃষ্টিকরণ, শকুনিকরণ, চতুষ্পদ, নাগ, কিন্তুঘ্ন, এই 5টা করণ অশুভ বলে মানা হয়। এবং এই যে বৃষ্টিকরণ, এই বৃষ্টিকরণ থেকেই নামকরণ হয়েছে বৃষ্টিভদ্রা, যেটা সম্পর্কে আমরা পরে এটা আমরা জানবো বৃষ্টিভদ্রা সম্পর্কে। এটা নিয়ে আর এখানে আলোচনা করছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বৃষ্টিভদ্রা, বৃষ্টি থেকেই বৃষ্টিভদ্রা বলা হয় এটাকে, এটা সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক আছে। যাদের জ্যোতিষ একদম মজবুতভাবে শেখার ইচ্ছা রয়েছে তাদের তো খুব ভালো লাগবে, এটুকু আমি নিশ্চিন্তভাবে বলতে পারি, খুব ইন্টারেস্টিং লাগবে জ্যোতিষে যাদের গভীর আগ্রহ।
যারা খুব পাকাপোক্ত হতে চান তাদের দারুণ ইন্টারেস্ট লাগবে। বাকিদের কতটা কি ভালো লাগলো আমি জানি না। যাই হোক, ভালো না লাগলেও যদি আপনি দেখে এই জিনিসটা শেখেন, যদি শিখেছেন, তাহলে বলবো আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং গণিত জ্যোতিষের সাথে সাথে আমি ফলিত জ্যোতিষ যে পাঠ, জ্যোতিষ শিক্ষার পাঠ সেটা পড়াচ্ছি, সেটাও আপনারা ফলো করবেন। কুষ্টি বিশ্লেষণ করার যে প্র্যাকটিস পার্ট সেগুলো পড়াচ্ছি, সেগুলো ফলো করবেন। তাহলে জ্যোতিষে পূর্ণতা অর্জন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।